জুলাই সনদ ধারণ করে বিএনপি, বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশেষ কমিটি করার প্রস্তাব, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। 11 দলীয় ঐক্যের কলেবর বাড়াতে চায় জামায়াত। পুরনো মিত্রদের সঙ্গে যোগাযোগ শুরু। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদ ও রাজপথে সরকারকে চাপে রাখতে উদ্যোগ। একটা করে বেডে 5টা করে বাচ্চা। ভাই আমাদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। এত রোগী আপনার আইসিইউতে মারাত্মক অবস্থা। সারা দেশে হাবের প্রকোপ। গেল 2 মাসে রাজশাহী মেডিকেলে 32 শিশুর মৃত্যু। আইসিইউতে শয্যা সংকট। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। জ্বালানি আমদানির বাড়তি খরচে রিজার্ভে ধাক্কা। 1 মাসে কমল $1.5 বিলিয়ন। আইএমএফ সহ দাতাদের কাছে $200 কোটি চায় বাংলাদেশ। ফরওয়ার্ড মার্কেটে যাওয়ার পরামর্শ। এবং শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্র। জানালেন ট্রাম্প। সমাপ্তি চায় তেহরানও। মন্তব্য আরাকচির। হামলা পাল্টা হামলা অব্যাহত। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। তবে নোট অফ ডিসেন্ট ছাড়া অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। সংবিধান 71-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পরে সংবিধান সংস্কার পরিষদ আদেশের উপর শুরু হয় 2 ঘন্টার আলোচনা পরিচালনায়। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। চূড়ান্ত করেছেন সংবিধান 71-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? 11 দলীয় জোটের এমপি আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের সরকার পতন সংবিধান মেনে হয়নি। হাসনাত আব্দুল্লাহ গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, পরে আইনের নানা ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন। এদিকে বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল মাননীয় স্পিকার। ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি মাননীয় স্পিকার। এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। পরে আবারও আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সমাধান চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হ্যাঁ বলুন।
তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়, আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়েই করেছি। সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম, তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। পরে সংবিধান সংশোধনে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ কমিটি করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল, স্বতন্ত্র এমপিও বিশেষজ্ঞরা থাকতে পারেন বলে জানান সালাউদ্দিন আহমদ। আবারও আমাদের সকলের পক্ষ সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 11 দলীয় ঐক্যের কলেবর বাড়াতে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সংস্কার ইস্যুতে কাছাকাছি থাকা পুরনো মিত্রদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথ থেকে সরকারকে চাপে রাখতে এই উদ্যোগ বলে জানান তারা। আরও জানাচ্ছেন শফিক মুন্সি। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে কাছাকাছি থাকা দলগুলো বিভিন্ন দাবিতে রাজপথেও কাছাকাছি আসা শুরু করে জাতীয় নির্বাচনের আগে আগে। প্রথমে 5, তারপর 8, এরপর 12 দলের সমঝোতা ঐক্য তৈরি হয়। শেষমেশ এই ঐক্যের বাইরে চলে যায় একটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে অংশ নেয় নিজেদের মতো করে। 77 আসন নিয়ে সংসদে গেলেও 11 দলের দাবি, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন প্রশ্নে বেগ পেতে হচ্ছে তাদের। তাই সংসদের বাইরে সোচ্চার থাকতে জোটের কলেবর বাড়াতে আগ্রহী ঐক্যের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ জামায়াত ইসলামী। ফেসিবাদী আমলে প্রশাসক ছিল। এক্ষেত্রে দলছুট হওয়া জোটসঙ্গীদের কাছে টানতে আগ্রহী দলটি। ইতোমধ্যে সৌজন্যমূলক কিছু উদ্যোগের কথা জানান জামায়াত নেতারা। এই জাতীয় নির্বাচন ত্রয়োদশ উপলক্ষে আমরা হয়তোবা অনেকটা সঙ্গবদ্ধ হয়েছিলাম, পরে কিছুটা বিচ্ছিতি ঘটল। এর অর্থ এটা নয় এই দলগুলির সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক একেবারে কাটছাট হয়ে গেছে। আমাদের যে ইফতার মাহফিল হলো, সেখানে সরমনাইকে আমরা দাওয়াত দিয়েছি, জমিয়তে ওলামা ইসলামকে দিয়েছি। তা আমরা তো সরমনাইকে বাদ দিই নেই, জমিয়তকেও বাদ দিই নেই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। সংস্কার যতদিন বাস্তবায়ন না হবে ততদিন কিন্তু আমাদের লড়াই সংসদের ভিতরেও থাকবে, আমরা রাজপথেও করব। এ লড়াই আমরা থামাবো না এবং আমরা আশা করি জুলাই সনদ বা সংস্কার বাস্তবায়নের জন্য আরও অনেক দলই আমাদের সাথে আসবে। তবে জোটের কলেবর বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 11 দলের শীর্ষ নেতারা নির্ধারণ করবে বলে মন্তব্য জামায়াত নেতাদের। এমনি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আমরা বিরোধী দলের সাথে কাজ করতে চাই বা এই প্রক্রিয়ার সাথে আসতে চাই। এটা শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শের ভিত্তিতে এই ডিসিশনটা হবে। এটা এককভাবে হয়তো আমরা কোনো দল এই সিদ্ধান্ত নেব না। সামনে আমরা আশাবাদী হতে পারি, শুধু ইসলামপন্থী কেন, দেশটা তো সবার। গঠনমূলক রাজনীতি যারা করবে, দেশপ্রেম, ইসলাম এবং তার সাথে দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এদেশের পরিবর্তন আনতে চান, আমরা সবাইকে নিয়ে কাজ করার জন্য ভবিষ্যৎ। জুলাই প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথেও বড় রাজনৈতিক মোর্চা গঠনের প্রক্রিয়া এটি বলে মন্তব্য জামায়াত নেতাদের। আপনি বলতে পারেন এটা রেওয়াজে আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরেই নির্বাচন উপযোগী হচ্ছে স্থানীয় সরকারের 4,653টি প্রতিষ্ঠান। দলীয় না নির্দলীয় প্রতীকে ভোট হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এরপরেই নির্বাচন আয়োজন করবে ইসি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট নির্দলীয় হলে সরকারের জন্য চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসারা চৌধুরীর কুমুর রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পরপরই 2024 সালে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচিত সভা ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। তবে ইউনিয়ন পরিষদ ভেঙে না দিলেও আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়ারম্যানরা। তাই নির্বাচিত নেতৃত্ব শূন্য রয়েছে বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ইসির তথ্য অনুযায়ী 4,581টি ইউনিয়ন পরিষদের মধ্যে এবছর নির্বাচন উপযোগী হবে 3,755টি। আগামী বছর হবে আরও 349। এছাড়া ভেঙে দেয়া 330টি পৌরসভা, 495টি উপজেলা, 12টি সিটি কর্পোরেশন ও 61টি জেলা পরিষদের নির্বাচন হতে পারে এখনই। নিরপেক্ষ করবেন, স্বচ্ছ। ইসি বলছে চলতি বছর ও আগামী বছরের মধ্যে হয়ে যাবে বেশিরভাগ নির্বাচন। আমরা কমিশন পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে আপনার সংশ্লিষ্ট আইন কানুনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব। ইচ্ছা করলে আমরা অল্প সময়ের ভিতরেই সব নির্বাচন করতে পারব।
সেই সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দিয়ে অধ্যাদেশ জারি করেছিল ডক্টর ইউনূস সরকার। ক্ষমতাসীন দল বলছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। তবে সহিংসতা কমাতে নির্দলীয় প্রতীকে ভোটের পক্ষে বিশ্লেষকদের অনেকে। দলীয় প্রতীকী হলে হবে কি, তাদের যে গ্রুপিং, এই গ্রুপিংটা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দলের ভিতরে, বিশেষ করে বড় রাজনৈতিক দলের ভিতরে সহিংসতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দলের বাইরে যে সে তো এই সিগন্যাল পাচ্ছে না, সুতরাং সে আবার ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, তখন দেখা যাচ্ছে তাদের নিজস্ব লাইনের কর্মী সমর্থকের মধ্যে আবার এক ধরনের সহিংসতা, দ্বন্দ্ব, কনফ্লিক্ট হতে পারে। দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হয় তাহলে সবাই কিন্তু এই আপনার এই যে ফ্যামিলি কার্ড যারা যোগ্য তাদেরকে দেওয়ার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে অনেকটাই এটা বেটার হবে। নির্দলীয় হলে যারা স্থানীয় সরকার থেকে সেবাটা নেয় তাদের মধ্যে একটা ইকুয়াল অ্যাক্সেস থাকে আর কি। সেবার মান অবশ্যই রক্ষা করা সম্ভব নির্দলীয়ভাবে, সেখানে সরকারের সদিচ্ছা থাকলেই হয়। দলীয় প্রতীকে ভোট না হলে যোগ্য প্রার্থীরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন না বলেও মনে করেন বিশ্লেষকরা। যোগ্য প্রার্থীরা, অভিজ্ঞ প্রার্থীরা নির্বাচিত হতে পারবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুর সঙ্গে মিশতে না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই আসবে ভ্যাকসিন। দেশ জুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবা জিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হতো, রোগীর জন্য ভালো হতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 98 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ, যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি রোগী ভর্তি থাকছে। রোগীর চাপে বেশি থাকায় ওয়ার্ডের মেঝে বারান্দায় চিকিৎসা চলছে শিশুদের। এমন পরিস্থিতিতে প্রতিদিন মারা যায় 10 শিশু। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 32 শিশু। আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে মারা গেছে অর্ধশতাধিক শিশু। কর্তৃপক্ষ বলছে, আইসিইউতে শয্যা, জনবল সংকট এবং অতিরিক্ত রোগীর চাপে প্রত্যাশা মাফিক সেবা সম্ভব হচ্ছে না। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত থাকছে মধুরা রানার প্রতিবেদনে। ওয়ার্ডে রোগী ও স্বজনদের চাপে পা ফেলার জায়গা নেই। শয্যা সংকটে বেশিরভাগ রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুরোগ বিভাগে 3টি ওয়ার্ড, সরকার অনুমোদিত বেড 200, রোগী ভর্তি থাকছে প্রায় 5 গুণ অর্থাৎ 1000। অতিরিক্ত রোগীর চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। হাসপাতাল সূত্রে গত 7 মাসে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হামসহ বিভিন্ন রোগে 28,500 শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারা গেছে 2255 জন। মার্চ মাসেই মারা গেছে 306 শিশু। গড় হিসেবে প্রতিদিন 10 জন শিশু মারা গেছে।
মৃত্যুহার 7.93%। যারা নিউনেট তাদের ডেথ রেট কিন্তু অনেক হাই, আর অন্য বড় বাচ্চা যেগুলো যাদের বয়স 29 দিন থেকে 12 বছর তাদের ডেথ রেট ওই আমাদের 1%-এর নিচেই বেশিরভাগ থাকে। গত 2 মাসে এই হাসপাতালে হামে শিশু ভর্তি হয়েছে অন্তত 300। শতকরা 60% 6 মাস বয়সী শিশু। হামের উপসর্গে 29 আর পজিটিভ হয়ে মারা গেছে 3 জন। স্বজনরা বলছেন রোগীর চাপ আর অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা। একটা করে বেডে 5টা করে বাচ্চা, 4টা করে বাচ্চা, বসতে দিচ্ছে না, জায়গা নাই। তারপর ছেলে একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে আমার তো অবস্থা খারাপ, তারপরে আমার ভাইরা আমাদেরকে এই যে আইসিইউতে নিয়ে গেছে। আইসিইউতে ভর্তি হতে না পেরে হাসপাতালে চিকিৎসাধীন শিশু মারা যাওয়ার তালিকাও দীর্ঘ হচ্ছে। চলতি মার্চেই অন্তত 50 শিশু আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে মারা গেছে। আমরা 1 ঘন্টা ধরে ওদেরকে ঘেঙ্গাচ্ছি যে ভাই আমাদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। হার্ট অ্যাটাক করার পর 4-5 মিনিট পর বাচ্চা মারা গেছে। এত রুগী আপনার আইসিইউতে, মারাত্মক অবস্থা। আজকে সকালবেলা একজন দৌড়ে এসে হাত আকুতি মিনতি করছে, আমার বাচ্চার জন্য একটা আইসিইউ দাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল, আইসিইউ শয্যা ও যন্ত্রপাতি সংকট, অতিরিক্ত চাপ শিশু মারা যাওয়ার অন্যতম কারণ। এই পেশেন্টগুলো যখন আসে তখন অনেকেই কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, তার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হামের রোগীদের চিকিৎসায় একটি বিশেষায়িত ওয়ার্ড, 2টি ওয়ার্ডে কর্নার স্থাপন করেছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে বেক্সিমকো গ্রুপের 22,000 কোটি টাকা আত্মসাতের নথিপত্র পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে এসব নথিপত্র যাচাই বাছাই শেষে অভিযুক্তদের দ্রুতই তলব করা হবে। দুদকের অভিযোগ, দেশীয় প্রতিষ্ঠানকে বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির আড়ালে অর্থ লুটপাট করেছেন সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ আরও অনেকে। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, ঠিক তখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি। দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সঙ্গে যৌথ শেয়ারের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। কোভিড-19-এর টিকা ক্রয়ে সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে ওই সময় চুক্তি করেছিল। 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো ফার্মা। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। জানিয়ে অনুসন্ধানে নেমে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে তাদের শুনানির জন্য ডাকবেন। এদিকে দুদকের আবেদনে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নেয়া চাকরির তালিকাও প্রকাশ হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। জানান, জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংসদ অধিবেশন। টাঙ্গাইল 7 আসনের এমপি আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তালিকাও প্রকাশ হবে। তালিকা থেকে বাদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ব্যক্তিরা আবেদন করলে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর সম্প্রসারণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি সম্প্রসারণে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের
যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে। 17 বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মুক্তিযুদ্ধের আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটে আগুনে পুড়ল একটি বহুতল ভবন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আছেন রিপোর্টার মানিক মোহাম্মদ ওমর, সরাসরি যুক্ত হব তার সাথে। ওমর, পুরান ঢাকার বংশালের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 2:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমার ঠিক পেছনের ভবনটিতেই অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছিল। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এই অগ্নিকাণ্ড নির্বাপনে কাজ করেছে এবং অবশেষে 2 থেকে আড়াই ঘন্টার চেষ্টার ফলে তারা সেটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এই ভবনটি মূলত মোটর বাইকের বিভিন্ন পার্টস এবং হেলমেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তার আশপাশে বিভিন্ন আবাসিক ভবন থাকলেও এই আগুনটি শুধুমাত্র এই হেলমেট যে গোডাউন, এই গোডাউনের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সে কারণে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র এই ভবনে সীমাবদ্ধ থাকলেও আশপাশের যারা বাসিন্দা ছিলেন, বিভিন্ন আবাসিক ভবনগুলোতে যারা অবস্থান করছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তারা এ নিয়ে ছোটাছুটি করছিলেন। এই জায়গাটি যেহেতু একটি সরু গলির মধ্যে অবস্থিত, সে কারণে সেই চাপটি আরও বেশি পড়েছিল এবং ফায়ার সার্ভিস আসতে একটু দেরি করেছে। আমাদেরকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিস বলছে যে তারা ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। 1, 2, 3 এভাবে মোট 4টি ইউনিটে এখানে এসে ঘটনাস্থলে সেই অগ্নিকাণ্ডটি তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিট যে লেনটা, সেখানে এই ঘটনাটি ঘটেছিল। আমরা এখানে 2-1 ইয়ার সঙ্গে কথা বলতে চাই, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে চাই। তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে এখানে খুব বেশি মানুষের ক্ষয়ক্ষতি না হলে এই ভবনটিতে আগুন লাগার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এখানে অগ্নিকাণ্ড কিভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন বাসা থেকে দেখি এই দোকান থেকে ধোঁয়া বাড়িতেছে, তখন আমি বাইরে হইলাম। বাইরে হওয়ার পর দিকে ধোঁয়া বাড়িতেছে। যখন আমি কাছে আসলাম, ভিতর থেকে বাস হইলো, বাস হয়ে সাটা কেটে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আগুনের নীলাহান বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর এখানেও আগুন লেগে গেল। এলাকাবাসী সবাই যতদূর পারছে হেল্প করছে। ফায়ার সার্ভিস যাইতে একটু লেট হয়েছে। ফায়ার সার্ভিস ঠিক টাইম মতো যদি যাইতে হবে, আধা ঘন্টার ভিতরে আসতো, তাহলে 2তলা 3তলা আগুনটা ছড়াইতো না। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে সবচেয়ে বড় কথা, যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, কিন্তু জানে কারো কোনো ক্ষতি হয়নি, এটা আল্লাহ কাছে খাস রহমত। কিন্তু আগুনের উৎপত্তি এই দোকান থেকে। কি কারণে আগুনটি লেগেছিল? আপনারা এখানে ছিলেন। এখানে আগুনটি লেগেছে, এখানে আমরা তো ভিন্ন কোনো কারণ দেখি না। সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে ঘটনা ঘটছে এখানে। আর এখানে আর তো বেশি কিছু নাই, শুধু রাবার রাখা ছিল। আপনি দেখতে পারেন এগুলো কিন্তু রাবার, কিন্তু এগুলো কালো কালো রাবার। এইখান থেকে আগুনের সূত্রপাত, আগুন বাড়ছে, পুরো ঘরে পাখা একবারে কঙ্কাল হয়ে গেছে। এইখান থেকে আগুন দোতলায় চলছে, দোতলা থেকে পরে 3তলা এইভাবে ছড়াইছে, পরে সামনে বিল্ডিং ছড়াইছে। এতটুকু। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, ভবনটি যেহেতু একটি গোডাউন হিসেবে ব্যবহার হয়ে আসছিল, সেহেতু সেখানে রাতের বেলায় মানুষের তেমন অবস্থান ছিল না, সে কারণে হতাহত হয়নি। কিন্তু এখানে ভবনটিতে আগুন লাগার কারণে যেটি হয়েছে, এখানকার বিভিন্ন গোডাউনে যে মালামাল ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পাশের ভবনে প্রায় ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি জানিয়েছিল যে এখানে পাশাপাশি যেহেতু আবাসিক ভবন রয়েছে, সেখানে মানুষরা বসবাস করেন, স্থানীয় বাসিন্দারা, সে কারণে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তারা অভিযোগ করে আসছিলেন যে ফায়ার সার্ভিস একটু লেট করে এসেছে, আধা ঘন্টার মতো। 2:45টার দিকে আগুনটি লাগলেও ফায়ার সার্ভিস আসতে আরও আধা ঘন্টার মতো লেট করেছে। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা মোট 4টি ইউনিট, সিদ্দিক বাজারের ইউনিট থেকে
এখানে তারা ইয়ে করতে পেরেছে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। এইখানে যে ঘটনাটি ঘটেছে তারা আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই ভবনটি দীর্ঘদিন ধরে এখানে মোটরসাইকেলের পার্টসের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়েছিল। মূলত হেলমেট এখানে যে ব্যবহার করা হয়, হেলমেটের গোডাউন হিসেবে এটি ব্যবহার করা হয়ে আসছিল। সে কারণে যেটি হয়েছে যে এখানে থেমে থেমে আগুন জ্বলে উঠছিল এবং সে কারণে ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘ সময় পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। অগ্নি নির্বাপন করার পরও তারা বেশ কিছু সময় এখানে অবস্থান করেছিলেন। ভবনটি মোট 5 তলা বিশিষ্ট একটি ভবন। নিচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে সেটি দ্বিতলায় এবং তৃতীয় তলার দিকে উঠে যায় এবং সেটি প্রথমে ধোঁয়া থেকে দীর্ঘক্ষণ ধরে এখানে ধোঁয়া উঠতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন যে অনেক সময় ধরে এখানে ধোঁয়া তৈরি হয়েছিল এবং তারপরে একটা সময় পরে গিয়ে সেখানে অগ্নিকাণ্ড এবং আগুনের লেলিহান শিখা তারা দেখতে পান। তবে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে এটিও জানিয়েছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে একটি আতঙ্ক তৈরি করেছে তা সবার মধ্যে এবং সে আতঙ্কিত হয়ে যাওয়ার পরে তারা নানান দিকে ছোটাছুটি করছিলেন। তবে ফায়ার সার্ভিস এসে যথাসময়ে এটি নির্বাপন করতে পেরেছে বলেই আসলে এইখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে সবশেষ। অগ্নিকাণ্ডের খবর জানতে পুরান ঢাকার বংশালে যুক্ত ছিলাম। ভোরের সময় আরও থাকছে। নীলফামারীতে ক্লিনিকের বিল দিতে না পারায় অবরুদ্ধ দম্পতি পরিশোধ করতে নবজাতক বিক্রির চাপ। খবর পেয়ে প্রশাসনের অভিযোগ, 1.5 লাখ টাকা জরিমানা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এদিকে জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহে 3 দিন অনলাইনে এবং বাকি 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অনলাইন, পরদিন অফলাইনে, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান, মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের 1 দিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
কাটছেই না জ্বালানি সংকট। রাজধানীর কিছু ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, কিছু পাম্প বন্ধ। এদিকে সরবরাহ বাড়ানো সহ ৮ দফা দাবি জানিয়েছে পেট্রোল পাম্প মালিকরা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের সারি। জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। মঙ্গলবারও এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম। বলে যে সংকট নাই, মুখের কথা, কিন্তু আমরা তো দেখি সংকটই। সেই সকাল 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি শেষ পর্যায়ে দিকে আসছি, এখনো নিতে পারি নাই। 4 ঘন্টা হয়ে গেছে। 500, 400, 300 টাকার উপরে তেল দেয় না। ভাই তেলগুলি কোথায় গেল? ডিজেলেরও জাহাজ আইছে, অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে, তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? মাঠের এমন বাস্তবতায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে পেট্রোল পাম্প মালিক সমিতি। নেতারা জানান, আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতায় চাহিদা বেড়েছে অস্বাভাবিক হারে, আর সে অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। অস্বাভাবিক চাহিদা। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাঙ্ক লোডের চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ সহ 8 দফা দাবি জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি। 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000, 2,000। এই 2,000, 3,000 তেল পরিবহন করে নিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? গ্রাহকদের সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির দ্বিগুণ ব্যয় মেটাতে গিয়ে আবারও পুড়ছে রিজার্ভের খাতা। এক মাসে কমেছে প্রায় $1.5 বিলিয়ন। এই অবস্থায় বর্ধিত জ্বালানি ক্রয়ের খরচ সামলাতে IMF সহ দাতা সংস্থা থেকে $200 কোটি প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যুদ্ধ দীর্ঘায়িত হলে রিজার্ভ আরও কমতে পারে শঙ্কা জানিয়েছে জ্বালানি নিশ্চয়তায় ফরওয়ার্ড মার্কেট মুখী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন সিলিয়া সুলতানা। থেকে এত মোটরসাইকেল আসে আর এত গাড়িতে তেল নেয়, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। খন্দকার সুমনের প্রশ্ন, যেখানে আগে ডিপোতে রাত 9টার পরও তেল থেকে যেত, সেখানে এত তেল নেয়ার গাড়ি এলো কোথা থেকে? প্রত্যেকটা গাড়ির টাঙ্কিতে তেল আছে, তেল থাকা অবস্থায় তারা তেল নিতেছে। 500 টাকা তেল নিয়েছিলাম ওই দিন, মেবি 7 দিন হয়। গত 9 ডিসেম্বর প্রতি মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTUর LNG আনতে ব্যয় হয়েছিল $10.37। সেখানে বর্তমানে দাম $19.77 মার্কিন ডলার। এ দামে দুটো কার্গো আসছে এপ্রিলে। বাংলাদেশি মুদ্রায় 2 কার্গোর দাম পড়বে 1,666 কোটি 79 লাখ টাকা। সব মিলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর দেশের সংকট কাটাতে জ্বালানি ব্যয় মেটাতে কমছে রিজার্ভ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ডলারের মজুদ আরও কমতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। ফলে জ্বালানি উৎসে ঝুঁকতে হবে ফরওয়ার্ড মার্কেটে, অর্থাৎ যেখানে ক্রেতা ও বিক্রেতা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে পূর্ব নির্ধারিত মূল্যে পণ্য লেনদেনের চুক্তি করে। সরকার বাধ্য হয়ে কিন্তু স্পট মার্কেট থেকে LNG, সারের কাঁচামাল সহ আরও অন্যান্য কিন্তু যে খনিজ বা জ্বালানি, সেগুলো কিন্তু আমদানি করতে বাধ্য হচ্ছে। এখানে কিন্তু খরচটা যথার্থভাবে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বর্ধিত জরুরি জ্বালানি ক্রয়ের ফলে বৈদেশিক লেনদেনের চাপ সামলাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত $200 কোটি পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বড় ভরসা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক একটা কুইক পর্যালোচনা করে দেখেছে যে এই ইম্প্যাক্টটা আমাদের রেমিটেন্স ফ্লো এর উপর কীরকম আসতে পারে। তো সেরকম একটা ধারণা থেকে হচ্ছে আগামী 1 বছরে আমরা হয়তো বা এই রেমিটেন্সের উপর তেমন প্রভাব, আমরা নেগেটিভ প্রভাবটা আমরা পাবো না। তবে সংকট উত্তরণে বৈদেশিক শ্রমবাজারে প্রবাসীদের কাজের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে সরকারকে, এমন পরামর্শ বিশ্লেষকদের। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীতে ক্লিনিকের খরচ দিতে না পারায় নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হাঁকানো হয়েছে দাম। তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও ক্লিনিকে প্রমাণ মেলে বিভিন্ন অনিয়মের। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ক্লিনিকের বাইরে স্থানীয়দের হট্টগোল, ভেতরে অবরুদ্ধ অসহায় দম্পতি। ক্লিনিকের ব্যয় মেটাতে না পারায় বন্ধ করে দেয়া হয় সদ্য ভূমিষ্ঠ শিশুর চিকিৎসা।
চেষ্টা করা হয় নবজাতককে বিক্রি করার। এমন অভিযোগ নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার দিনমজুর রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা ২৭ মার্চ রাতে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ক্লিনিকে। ২৯ তারিখ রিলিজ নেয়ার সময় বিল পরিশোধ করতে না পারায় তাদের আটকে রাখা হয় এবং বাচ্চা বিক্রির জন্য চাপ দেয়া হয় বলে অভিযোগ করেন এই দম্পতি। ডাক্তার ফারজানা আফরিন সুমি, উনি ওনার কাছে যখন যায় হচ্ছে আপনার পেশেন্টের হাজবেন্ড যখন যায়, যাওয়ার পর উনি বলছিল যে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আর হচ্ছে 10,000, আর আপনাকে কোনো বিল দিতে হবে না, আর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চলে যান আপনি। ওর ব্যবহার আসার খারাপ, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। 2 দিন সবাই চাইছে, তার ডাক্তার নিয়ে বলে সাথে সাথে উঠে ঝ্যাঙ্গেরে ব্যারকে দিচ্ছে, দৌমাতে ব্যারকে দিয়ে কইছে যে বাচ্চা বিক্রি করে টাকা। পরে ক্লিনিকটিতে অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ অস্বীকার করলেও সেখানে দেখা যায় বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে 1,50,000 টাকা জরিমানা করা হয়। আমার সাথে তো কোনো কথা হয় নাই, আমি আমার মতো রোগী দেখি, রোগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না, আমার সাথে সিজার হয়েছে, সিজারের টাকা দিলে রোগী চলে যাবে, সবাই যেভাবে যায় সেভাবে যাবে। আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। তদন্তের পর এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময় সংবাদ, নীলফামারী। রাজশাহীতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে না পারায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল হোতারা। তাই সুযোগ পেলে পুনরায় জড়িয়ে পড়ছেন একই অপরাধমূলক নানা কর্মকাণ্ডে। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং অপরাধীদের শনাক্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 226টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে চীনের তৈরি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যা শনাক্ত করবে অপরাধীর চেহারা, যানবাহনের নম্বরও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত থাকছে সাইফুর রহমান রকির প্রতিবেদনে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গত বছরের 30 নভেম্বর রাত 3:26 প্রাচীর টপকে রাজপাড়া থানাধীন একটি বেসরকারি কোম্পানির অফিসে ঢুকে ডাকাত দলের সদস্যরা 3:33 ঘুমন্ত অবস্থায় থাকা নিরাপত্তা প্রহরীর হাত পা বেঁধে ছিনিয়ে নেয় প্রায় 3 লাখ টাকা। রাতে বাসাবাড়ি ও দোকানে মাঝে মধ্যেই ঘটছে চুরির ঘটনা। দিনে দুপুরেও নগরীর বিভিন্ন জায়গায় মোবাইল, মেয়েদের পার্স, গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। 4:50 এখানে তালা কেটে চুরি করে ব্যাটারি নিয়ে গাড়িতে নিয়ে গেছে। কোনো চোর ধরা পড়ে নাই, আর কোনো ক্ষতিপূরণও এখন পর্যন্ত পায় নাই। এই রোডে হয় ছিনতাই মোটরসাইকেলে, আপনি দুজন চালিয়ে যাচ্ছেন, একজন রেডি হয়ে থাকে, ঘপ করে লিয়েই নাই। টোটাল মহানগরটাকে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারলে আমাদের মনে হয় নিরাপত্তার চাদরটা আরও শক্তিশালী হতো। 2024 সালের 5 আগস্ট প্রায় 420টি সিসিটিভি ক্যামেরার অধিকাংশই ভেঙে ফেলা হয়, আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাইবার ক্রাইম ইউনিটের অধীনে থাকা সিসিটিভি ক্যামেরার পুরো কন্ট্রোল রুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথভাবে অপরাধীদের শনাক্ত ও অপরাধ প্রবণতা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে 226টি ক্যামেরা স্থাপন করেছে। এরপরের ধাপে আরও 155টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানায় পুলিশ। 126টি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। পাশাপাশি আমরা আরও 100টি ক্যামেরা ইনস্টলমেন্টের কাজ শুরু করে দিয়েছি এবং অল্প দিনের মধ্যে আরও 155টা ক্যামেরা এগুলো ইনস্টলমেন্টের যে প্রক্রিয়া এটাও শুরু হয়ে গিয়েছে। পুলিশ বলছে তৃতীয় ধাপে চায়নার তৈরি অত্যাধুনিক আরও 10টি সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। সার্ভারে ডাটা সংরক্ষণের মাধ্যমে অপরাধীদের চেহারা ও গাড়ির নম্বর শনাক্ত করতে সক্ষম সেই ক্যামেরাগুলো। রাজশাহী আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত এবং জোরদার করার জন্য এই সিসিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপন করা এক একটি সিসিটিভি ক্যামেরার দাম 13,000 টাকা। কেবল আনুষঙ্গিক যন্ত্রপাতি সহ 226টি ক্যামেরা স্থাপন করতে খরচ হচ্ছে প্রায় 35 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
ভোরের সময় আরও থাকছে। আসামি খুঁজতে যায় বাড়িতে, কেউ না থাকায় ঘরের তালা ভেঙে তছতছ। স্বর্ণ, নগদ অর্থ এবং মোবাইল লুটের অভিযোগ ঈশ্বরদী থানার ওসির বিরুদ্ধে। ব্যবস্থার আশ্বাস পুলিশ সুপারের। সিরাজগঞ্জের চলন বিলে আবাদি জমি ধ্বংস করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। পরিসংখ্যান বলছে চলতি বছর শুধুমাত্র তাড়াশ অঞ্চলেই প্রায় ৩০০ পুকুর খনন করা হয়েছে। ফসলি জমি নষ্ট করে পুকুর করার কমছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনে। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। রিঙ্কু কুণ্ডুর রিপোর্টে ছবি তুলেছেন অমৃত সেন। ধানের চেয়ে মাছ চাষে অধিক লাভ, তাই আবাদি জমিতে খনন করা হচ্ছে পুকুর। সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলন বিল, এখানে একই জমিতে মৌসুম ভেদে ভুট্টা, ধান ও সরিষা চাষের আবাদ হয়। অভিযোগ উঠেছে বৃহৎ এ চলন বিল অঞ্চলের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলায় প্রতিদিনই অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। ফসলি জমি নষ্ট করে পুকুর করায় কমছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত স্বাভাবিক পানির প্রবাহ, স্থায়ী জলবদ্ধতার সংকট তীব্র হচ্ছে। কৃষকরা জানান, জমির মালিকরা ইজারাদারদের কাছে ফসলি জমি পুকুর খননের জন্য বার্ষিক চুক্তিতে লিজ দিচ্ছেন। গত কয়েক বছরে শুধুমাত্র তাড়াশ অঞ্চলেই ১৫০০-এর বেশি পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের কারণে আমাদের এলাকায় জলবদ্ধতা হয়ে থাকে, আবাদ করতে পারি না। এইসব জমিতে আমার ২৫-৩০ মণ করে ধান হতো, ৫-৭ মণ করে শস্য হতো। এই অবৈধভাবে পুকুর খননের জন্য আমার জমি সব জলাবদ্ধ হয়ে যাচ্ছে, জমি আর চাষ করার মতো মোটেই নাই। কে কৃষি বিভাগ বলছে, কৃষিক্ষেত্রে দিন দিন হুমকির মুখে পড়ছে শস্য ভাণ্ডার, উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কৃষক যে ফসলটা যখন তুলবে তখনই বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ওই ফসলটা কৃষকরা ঘরে তুলতে পারে না। এর জন্য কৃষকের পাশাপাশি আমাদের পুরো দেশ এটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এই অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের নিয়মিত মামলা দায়ের হচ্ছে, এছাড়াও হচ্ছে যে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে, অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। স্থানীয় কৃষকদের তথ্য মতে চলতি বছর শুধুমাত্র তাড়াশ অঞ্চলেই প্রায় ৩০০ পুকুর খনন করা হয়েছে, যার প্রভাবে এই উপজেলায় জলবদ্ধ ভূমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১২৮ হেক্টর। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আসামি খুঁজতে গিয়ে কাউকে না পেয়ে ঘর থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল লুটের অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। এরকম তোমার ঘরে এরকম করেছে। আসামি খুঁজতে বাড়িতে যায় পুলিশ, কেউ না থাকায় ঘরের তালা ভেঙে করে তছনছ। বাড়ির লোকজন ফিরলে দেখেন লুট হয়েছে নগদ অর্থ ও সম্পদ। তাহলে আমার মোবাইল ছিল, জিনিসপাতি ছিল, এগুলো পাবনার ঈশ্বরদী পৌরসভার নূরমহল্লা বস্তিপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম ২৪ মার্চ সপরিবারে গ্রামের বাড়ি নাটোরের লালপুর বেড়াতে যান। অভিযোগ উঠেছে ২৫ মার্চ দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামানের নির্দেশে তাকে খুঁজতে বস্তিপাড়ার বাড়িতে যায় পুলিশের একটি দল। তালা ভেঙে ঘরে ঢুকে কাউকে না পেয়ে তছনছ করার পর স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন পুলিশ নিয়ে যায়, এমন লিখিত অভিযোগ করেন আসাদুলের স্ত্রী লিপি বেগম। আমার তোষকের নিচে টাকা ছিল, এখানে আমার মেয়ের দুল ছিল, আমার গুছানো ধরেন জিনিসপাতি সব ছিল, সব এলোমেলো করেছে। 2টা মোবাইল ছিল, টাকা ছিল, দুল ছিল, আমি কিচ্ছু পাই নাই। শুধু লিপি বেগমের নয়, ওসি মমিনুজ্জামানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ এলাকাবাসীর। তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। মামলা করতে গেলে আগে টাকা 10,000 টাকা দাও, তারপরে মামলা। অবৈধ টাকা নিয়ে অবৈধ কার্যক্রম করে বেড়াচ্ছে। গরিব মানুষ গেলে সে ওখানে মামলাও নেয় না, ওই দেখা যাচ্ছে যে টাকা না হলে সে মামলা নেয় না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। অভিযোগ পেয়েছি, এটা আমার কাছে আসছে, আমি বিষয়টি যাচাই করার জন্য আমি এটা এডিশনাল এসপি ঈশ্বরদী সার্কেল তাকে এই কাগজটা পাঠিয়েছি, তদন্ত সে ওটাকে জাস্টিফাই করে আমাকে রিপোর্ট করলো, তারপর আমরা ওই অনুসারে ব্যবস্থা নেব। 2011 সালের 1 জুলাই পুলিশের উপপরিদর্শক পদে যোগদান করেন মমিনুজ্জামান। বিগত দিনগুলোতে ঈশ্বরদীর সাধারণ মানুষজনের ছিল রক্ষকের প্রধান আশ্রয়স্থল ঈশ্বরদী থানার ওসি,
কিন্তু বিপত্তি বাধে 2025 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ ওসি মমিনুজ্জামানের যোগদানের পর থেকেই সাধারণ মানুষ নানা রকম হয়রানির শিকার হন। তাই দ্রুত এই ওসিকে অপসারণ করে নতুন সৎ ও যোগ্য ব্যক্তিকে যোগদান করাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিভিন্ন ধরনের সবজির বেচাকেনার জমজমাট মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাট। টাটকা সবজি কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যুক্ত হব তার সাথে। এই যে সপ্তাহ ব্যবধানে কয়েকটি সবজি নতুন আসায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে এবং কয়েকটি সবজি আসলে এটা বাজারের থেকে বিলুপ্তি হতে যাচ্ছে, অর্থাৎ চাষিদের কমে যাচ্ছে। সেগুলোর দাম আসলে স্থিতিশীল কিছু সবজি এবং কিছু সবজির দাম এটা কমেছে, অর্থাৎ এই ঋতু পরিক্রমা এটা কিছু কিছু সবজি নতুন এসেছে, আবার কিছু কিছু সবজি নতুন। এখানে কাঁচা পেঁপে বেচা কেনা হচ্ছে প্রতি কেজি পাইকারি বেচা কেনা হচ্ছে 15 থেকে 16 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম স্থিতিশীল রয়েছে। ঢেঁড়স এখানে বেচা কেনা হচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি এতে দাম বেড়েছে আসলে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু সাজনা এসেছে নতুন সবজি, প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে 65 থেকে 70 টাকা। প্রতি কেজিতে দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত, অর্থাৎ সরবরাহ যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু এই সাজনার দাম কমছে। বেগুন বেচা কেনা হচ্ছে 30 থেকে 32 টাকা প্রতি কেজি। প্রতি কেজিতে সপ্তাহ ব্যবধানের দামটা কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। শসার দাম বেশ কমেছে, প্রতি কেজিতে 12 থেকে 15 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে প্রতি কেজি, এবং সেই ক্ষেত্রে পাইকারি বেচা কেনা হচ্ছে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3 থেকে 4 থেকে 5 টাকা পর্যন্ত। করলা এখানে বিক্রি হচ্ছে 65 থেকে করলা এখানে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকার মধ্যে, এবং সপ্তাহ ব্যবধানে কিন্তু এটার দাম স্থিতিশীল রয়েছে। আর এটা হচ্ছে সরবরাহটা ঠিক আস্তে আস্তে বৃদ্ধি পাওয়াতে কমা শুরু করবে, এমনটাই কৃষকরা বলছে। কৃষকরা কিন্তু একটু আতঙ্কে রয়েছে, যেহেতু জ্বালানি তেল কিন্তু এখন সংকট রয়েছে তাদের ভাষ্য, এবং কি এইটা আজকে কিন্তু কিছু সবজির দামটা বেশ রয়েছে, আবার কিছু সবজির দাম কমেছে। অর্থাৎ মানিকগঞ্জের এটা সাটুরিয়া পল্লীর যে এটা হাটটি, এই হাটটিতে বেশ সবজি উঠে এবং ঢাকার চাহিদা পূরণ করে। প্রায় প্রতিদিনই প্রায় এই হাটটি বসে, এবং এই হাটটিতে কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকার বিভিন্ন ধরনের সবজি এবং শাক বেচা কেনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম মানিকগঞ্জের সাটুরিয়া হাট থেকে। নাটোরে গত কোরবানির ঈদের চেয়ে এবারের ঈদুল ফিতরে গরুর চামড়া বিক্রি হয়েছে 200 থেকে 500 টাকা বেশি দামে, তবে দাম কমেছে ছাগলের চামড়ার। আড়তদারদের দাবি, রপ্তানিতে ইউরোপমুখী হওয়ায় ইরান যুদ্ধের কারণে ছাগলের চামড়ায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদুল ফিতরে মাংসের চাহিদা বেশি থাকায় দেশের বিভিন্ন জেলায় জবাই করা গরু ও ছাগলের লবণযুক্ত চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথ এলাকার চামড়ার বাজারে। গত বছরের কোরবানির ঈদের পর এই বাজারে লবণজাতকৃত গরুর চামড়া 400 থেকে 1200 টাকায় বিক্রি হয়, আর এবারের ঈদুল ফিতরের গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 1500 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 20 থেকে 100 টাকায়। গরুর দাম ভালোই আছে, যাই হোক লাভ হবে, খাসি লস যাবে। রাজশাহী থেকে আমরা চামড়া এসেছি, মহালে যা বেচা বিক্রি হচ্ছে। আড়তদারদের অভিযোগ, বাংলাদেশের গরুর চামড়ার বাজার ভারত ও চীনমুখী, যার ফলে ইরান যুদ্ধের প্রভাব পড়েনি গরুর চামড়ায়। তবে ছাগলের চামড়া ইউরোপের কিছু দেশে রফতানি হলেও ইরান যুদ্ধের কারণে এর প্রভাব পড়েছে ছাগলের চামড়ার দামে। এজন্য চামড়া এখন বিক্রি হচ্ছে 15 থেকে 1800 টাকা ভালো চামড়াটা, আর খারাপ চামড়াটা বিক্রি হচ্ছে 500, 700, 300, 200, যেরকম চামড়া সেরকম দাম। যুদ্ধের কারণে হয়তো খাসির বাজারটা ইউরোপে বিক্রি, তো খাসির বাজারটা একটু হালকা প্রভাব পড়ছে। যদি আরো কিছু টেনারি মালিকেরা নামে, তাহলে দেখা যাচ্ছে যে আশানুরূপভাবে মালও আমদানি হবে, চামড়ার দামও পাওয়া যাবে। প্রতি বছর ঈদুল ফিতরের পর নাটোরের এই চামড়ার বাজারে প্রায় 1,20,000 পিস গরু ও প্রায় 60,000 পিস ছাগলের চামড়া সরবরাহ হয়। তবে এবছর প্রায় 60,000 পিস গরু ও প্রায় 40,000 পিস ছাগলের চামড়া এসেছে। এই যুদ্ধের কারণে অনেক ট্রেনারি মালিকরা নাটোরে
আসতেছেন না, কেনাকাটা তাদের নাই, বেচা কিনা নাই, অনেক বিদেশি বাইরা তাদেরকে নক করতেছেন না। তো সেক্ষেত্রে চামড়ার বাজারের উপর একটা প্রভাব পড়তে পারে। নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার বাজারে দেশের ৩২টি জেলা থেকে বছরে প্রায় ৫ লাখ পিস গরু ও ১০ লাখ পিস ভেড়া এবং ছাগলের চামড়া আসে। সময় সংবাদ, নাটোর। কৃষি নির্ভর গাইবান্ধায় একসময় ধানের পর দ্বিতীয় প্রধান ফসল ছিল গম। নানা কারণে সেই গম চাষ কমে গেলেও এবার নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা কৃষি বিভাগ। নদী বিধৌত অঞ্চলের বালুময় জমিকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন উপজেলায় আবারও ব্যাপক হারে জমিতে গম চাষ হয়েছে। ভালো ফল ও দাম পেয়েছে কৃষকরা খুশি। অনাবাদি জমি কাজে লাগানো এবং আমদানির উপর নির্ভরতা কমাতে এমন উদ্যোগ বলে জানায় কৃষি বিভাগ। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঘাঘট নদীর কাজল ঢোপচর পরিত্যক্ত বালুময় এই জমিগুলো এখন ভরে উঠেছে সোনালী রঙের গম খেতে। কৃষি বিভাগের উদ্যোগে এবার এখানে বিঘার পর বিঘা জমিতে হয়েছে গমের চাষ। শুধু কাজল ঢোপচরেই নয়, জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এবার জমিতে ব্যাপক গম চাষ হয়েছে। মাঠ থেকে গম কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের তুলনায় কম খরচে অধিক ভালো ফলন ও গম চাষে সার সেচ সহ অন্যান্য খরচ কম হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহায়তায় ভালো ফলন পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছে কৃষকরা। এতে করে জেলায় আবারও গম চাষের নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। ইনশাল্লাহ আমরা এবার যে ফলন পাচ্ছি তাতে আমরা আর গম ছাড়বো না। এর থেকে একটু খরচ কম, ফলন তো আমরা বেশি পাই, এতে আমরা খুশি। খুব ফলন তো খুব ভালো হয়েছে। ফলন অত্যন্ত ভালো, মোটামুটি ভালো, রোগ বালাই কম, সব দিক দিয়ে ভালো, কৃষক আনন্দ। দেশে গমের ব্যাপক চাহিদা থাকায় আমদানির উপর নির্ভরতা কমানো এবং জেলার বিস্তীর্ণ অনাবাদি জমি কাজে লাগাতেই এমন উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গম চাষে আগ্রহী করতে কৃষকদের দেয়া হচ্ছে বিনামূল্যে বীজ, সার সহ অন্য সুবিধা। আর খরচটা অনেক কম, এখানে শুধু সেচ আর ওষুধ দেওয়া লাগছে, তাদের বীজ সার তো আমরাই সরবরাহ করছি। কৃষক অনেক খুশি এবং আগামী দিনে আমি আশা করি এখানে আরও ব্যাপক আকারে গম চাষ করা সম্ভব হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা মাঠ পর্যায়ে আছি সকলেই আমরা গম চাষের জন্য এবং পরামর্শ এ বিষয়ে যে পরামর্শ প্রদান সেটা আমরা অব্যাহত রেখেছি। চরাঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে গম চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এতে যেমন বাড়ছে অতিরিক্ত ফসল উৎপাদন, তেমনই বাড়ছে কৃষকদের আয়। চলতি মৌসুমে ৩,২৭৮ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নওগাঁর আমবাগানগুলোতে এবার রেকর্ড পরিমাণ মুকুল এলেও বৈরী আবহাওয়া ও ছত্রাকের সংক্রমণে গুটি ঝরে পড়ছে। এতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। এই সুযোগে জেলার মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে প্রতারিত হচ্ছেন বাগান মালিকরা। তবে চলতি সপ্তাহের বৃষ্টিতে কিছুটা সজীবতা ফিরে এসেছে বাগানগুলোতে। মানহীন কোম্পানির কীটনাশক ব্যবহার না করে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান কর্মকর্তাদের। এবার রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর আমবাগানগুলোতে এবার ছিল মুকুলের উপচে পড়া সমারোহ, কিন্তু তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য আর ছত্রাকের আক্রমণে গাছ থেকে ঝরে পড়ছে অপরিপক্ক গুটি। কিছু বাগানে নিবিড় পরিচর্যার মাধ্যমে ফলন টিকিয়ে রাখা সম্ভব হলেও বেশিরভাগ বাগানেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আম না আসায় হতাশায় পড়েছেন বাগান মালিকরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সপ্তাহের বৃষ্টি বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার করেছে। গাছের গুটি ধরে রাখতে চাষিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দফায় দফায় প্রয়োগ করছেন বিভিন্ন বালাইনাশক। অভিযোগ উঠেছে এই সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী ও মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে। চাষিরা বলছেন বারবার কীটনাশক ব্যবহার করেও সুফল মিলছে না, উল্টো বাড়ছে উৎপাদন খরচ। আমাদের বাগানগুলোতে আসলে শিলাবৃষ্টি হয়নি, আর এই যে বৃষ্টিটা হয়েছে এটা কিন্তু আমাদের বাগানের জন্য খুব জরুরি ছিল। মুকুল কিছু নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরেও বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভালো হয়েছে। আমাদের আম বাজার ব্যবস্থাপনাটা খুব জরুরি দরকার। আমের গুটি দেখেই বাগানগুলোতে শুরু হয়েছে পাইকার ও ব্যাপারীদের আনাগোনা, চলছে দরদাম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার দর ভালো পেলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব। বাগানে ফলন ধরে রাখতে তাদের পরামর্শ নিয়ে বালাইনাশক প্রয়োগ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বালাইনাশক, ভেজাল কীটনাশকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সময়ে সময়ে বিধি মোতাবেক
আমরা এইগুলো কালেকশন করে এটা ঢাকাতে পাঠাই আর কি। হ্যাঁ, যারা এগুলোর মানে নিম্নমানের বালানাশক ইউজ করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। গত বছর জেলা থেকে 1100 মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। গুণগত মান বজায় রাখতে পারলে এবার 1500 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, আম্রপলি এমন অন্তত 23 জাতের সুস্বাদু আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন বরেন্দ্র অঞ্চলের এই বাগানগুলোতে। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 31,000 হেক্টর জমির বাগান থেকে 4,30,000 মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর নিয়ামতপুর ধানসুড়া আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে 7,000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এ নিয়ে মার্চ মাসে 22,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা হলো। এপ্রিলে আসবে আরও 40,000 মেট্রিক টন। বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর পদ্মা অয়েল পিএলসি রেল হেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী। বলেন, শনিবার সকাল 7টায় পাইপলাইনের মাধ্যমে 7,000 মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু হয়। এর আগে 11 মার্চ প্রথম দফায় বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5,000 মেট্রিক টন ডিজেল আসে। দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের বাণিজ্য ও ভ্রমণ সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন বৈদেশিক কর্মসংস্থান শাখার মহাপরিচালক মিস্টার ইকবাল আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। এ সময় দেশি বিদেশি 30 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে কার্গো ভেহিকেল টার্মিনাল, কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মহাপরিচালক মিস্টার ইকবাল আহমেদ। খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত টিআরএম পদ্ধতি পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে পানি কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা 2100 অনুযায়ী টিআরএম বাস্তবায়নের নির্দেশনা থাকলেও তা কার্যকর হচ্ছে না। এজন্য দ্রুত টিআরএম চালু, ক্ষতিগ্রস্তদের সহজ ক্ষতিপূরণ এবং পরিকল্পনায় স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি করেন চাকসুর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেন তারা। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় হাটহাজারী এলাকার একটি পেট্রোল পাম্পে মাসুম বিল্লাহ মোটরসাইকেলে তেল নিতে গেলে 7-8 জন তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা করেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক। গাইবান্ধায় হাওয়া মেশিনের ত্রুটি মেরামতের সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ব্যবসা প্রতিষ্ঠান, আহত হয়েছেন একজন। মঙ্গলবার সকালে সদর উপজেলার তুলসীঘাট বাজারের একটি দোকানের বিভিন্ন পরিবহনের চাকায় হাওয়া দেওয়ার মেশিনে ত্রুটি দেখা দেয়। এ সময় মালিক পাপলু মিয়া ঠিক করার চেষ্টা করলে বিস্ফোরণে পুরো দোকান উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও 3টি দোকান। এ সময় আহত হন পাপলু। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে 19টি খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। সকালে নগরের তিতাস গেট এলাকায় চিলাই খালে এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় নগরের 19টি খালের খনন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এতে জলাবদ্ধতা কমে আসবে এবং খালের দুপাশে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হবে বলেও জানান সিটি প্রশাসক।
নারায়ণগঞ্জে স্কুল ছাত্র আরাফাত রহমান হত্যা মামলায় রিপন নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম এই আদেশ দেন। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা এবং অপরাধ প্রমাণ না হওয়ায় রাব্বি নামে অপর আসামিকে খালাস দেন বিচারক। তবে রায় প্রদানের সময় আসামিরা পলাতক ছিলেন। মামলার সূত্রে জানা যায় 2020 সালের 15 ডিসেম্বর বন্দর লাউসার গ্রামে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাতকে বাড়ির পাশে পুরাতন স্কুল ভবনে নিয়ে ইট দিয়ে মাথা থেতলে ও গলা টিপে হত্যার পর মসজিদের পুকুরে ফেলে যায় রিপন। ঘটনার 3 দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার হলে ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার পরে এ ঘটনায় পুলিশ রিপনকে গ্রেফতার করলে সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার বিকেলে উপজেলার চরওয়াডেল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চরওয়াডেল এলাকার তরমুজ ক্ষেতের জমি নিয়ে ফিরোজ গাজী ও মিজানুর রহমানের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। বিকেলে ফিরোজ গাজী ক্ষেত থেকে তরমুজ কাটতে গেলে মিজানুর 8 থেকে 10 জন সঙ্গে নিয়ে বাধা দেন। পরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এ সময় ফিরোজকে মারধর করা হলে স্থানীয়রা এগিয়ে আসেন। গণপিটুনিতে আহত হন উজ্জ্বল, মিজানুর ও শামীম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় উজ্জ্বলের। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনো ধরনের সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সমাপ্তি চায় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি। এরই মধ্যে গুগল, মাইক্রোসফট, অ্যাপল সহ 18টি মার্কিন কোম্পানিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। অন্যদিকে ইরানের শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত আছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনজান শহরের একটি শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রার্থনার হল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের বোমার আঘাতে আবাসিক ভবনসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হাইফাই ইরানের ক্ষেপণাস্ত্রের শঙ্কায় বেজে ওঠা সাইরেনের শব্দে দিকবিদিক ছুটতে দেখা যায় ইসরায়েলিদের। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, IBM, টেসলা ও বোয়িং। ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা পেলেই কেবল ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে, তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না। এরপরই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, তেহরানের কাছে এখন আর কোনো পারমাণবিক অস্ত্র নেই। আমরা একটি শাসন ব্যবস্থা উৎখাত করেছি, তারপর আমরা দ্বিতীয় শাসন ব্যবস্থাও উৎখাত করেছি। এখন আমাদের সঙ্গে ইরানের এমন একদল মানুষের যোগাযোগ রয়েছে যারা অনেক বেশি যুক্তিসঙ্গত, আমি মনে করি অনেক কম চরমপন্থী। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আগামী দিনগুলো যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। সমঝোতায় রাজি না হলে তেহরানে বোমাবর্ষণ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান বুদ্ধিমান হলে সমঝোতা চুক্তি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অবস্থাতেই পিছপা হবেন না। ইরানের নতুন প্রশাসনের এখন পর্যন্ত এটুকু বুঝে নেওয়া উচিত, নতুন প্রশাসনের আগের চেয়ে বেশি বিচক্ষণ হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করতে প্রস্তুত, তিনি ইচ্ছুক এবং চুক্তির শর্তগুলো তাদের জানা আছে। যদি ইরান ইচ্ছুক না হয়
হয় তাহলে যুক্তরাষ্ট্রের সমর দফতর আরও কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানে রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি করেন তিনি। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন যুদ্ধ বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি ইতালি। দেশটির গণমাধ্যম জানায়, সিসিলিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি সিজনেলা ব্যবহারের অনুমতি পায়নি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। নিয়ম ভেঙে আগাম অনুমতি না চাওয়ায় ওয়াশিংটনকে এই কড়া বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। ইউরোপের মাটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রোমের এই না এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের দূরত্ব বেড়েই চলেছে। এবার সেই তালিকায় ইতালিও। ভূমধ্যসাগরের তীরে দেশটির সিসিলিতে অবস্থিত সিজেনেলা নৌ বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক কৌশলের অন্যতম কেন্দ্র। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বেশ কিছু মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকায় অভিযানে যাওয়ার পথে এই ঘাঁটিতে অবতরণ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ইতালি সরকার সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে। ইতালির প্রভাবশালী দৈনিক কোরিয়ারে ডেলা সেরা জানিয়েছে, ওয়াশিংটন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কোনো আগাম অনুমোদন না চাওয়ায় ইতালীয় সামরিক নেতৃত্ব এই কঠোর অবস্থান নিয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী ইতালির মাটিতে কোনো বিদেশি সামরিক অভিযান বা ঘাঁটির বিশেষ ব্যবহারের ক্ষেত্রে রোমের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, কিন্তু এবারের ঘটনায় সেই নিয়ম লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত অনুমতি ছাড়া নিজেদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দিয়ে কোনো দেশের সঙ্গে গায়ে পড়ে বিবাদে জড়াতে চায় না ইতালি। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইতালির অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। দেশটির মধ্য বামপন্থী বিরোধী দলগুলো আগে থেকেই দাবি জানিয়ে আসছিল, কোনোভাবেই যেন ইতালির মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে না পড়ে। বিরোধীদের মতে, মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে ইতালিও পরোক্ষভাবে এই ভয়াবহ সংঘাতের অংশ হয়ে পড়বে এবং সম্ভাব্য টার্গেটে পরিণত হবে। জনমতের এই চাপ জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারকে আরো সতর্ক করে তুলেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনরায় এমন কোনো অনুরোধ আসলে তা অবশ্যই ইতালির পার্লামেন্টে পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে অনুমোদিত হতে হবে। কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে ইতালি বিশ্বযুদ্ধে জড়াতে চায় না বলেও জানান তিনি। অন্যদিকে মার্কিন পেন্টাগন বা ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি মন্তব্য না করলেও এই ঘটনা ন্যাটোর দুই গুরুত্বপূর্ণ মিত্রের মধ্যে এক ধরনের শীতল সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় আবারও প্রাণ গেল নিরীহ ফিলিস্তিনিদের। উপত্যকাটির জাবালিয়া, খান ইউনিস ও আল মাওয়াসিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এরই মধ্যে ইসরায়েলের মৃত্যুদণ্ডের আইন পাশ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে এই আইন গাজা ও পশ্চিম তীরে সন্ত্রাসবাদ নির্মূল করবে বলে দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজায় সংকটের চিত্রে নেই কোনো পরিবর্তনের আভাস। 2023 সালে শুরু হওয়া এই আগ্রাসনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিলিস্তিনিরা এখনও ইসরায়েলি হামলার শিকার হয়েই যাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার জাবালিয়া, খান ইউনিস ও আল মাওয়াসি এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বৈধ করতে ইসরায়েলের বিতর্কিত আইন পাশ নিয়ে গাজাবাসীর মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জীবনকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ জানান তারা। অনেকে মন্তব্য করেন, ইরানের সংঘাতের সুযোগ নিয়ে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই রায়কে পক্ষপাতমূলক বলে সমালোচনা করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। এ রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং রেড ক্রস সহ সংশ্লিষ্ট সব সংস্থার একটি স্পষ্ট ও কার্যকর অবস্থান প্রয়োজন। বন্দীদের বিষয়ে এই আইন বাস্তবায়ন ঠেকাতে তাদেরকে এগিয়ে আসতে হবে। বিশ্ব যখন ইরানের চলমান সংঘাত নিয়ে ব্যস্ত, সেই সুযোগে দখলদার শক্তি এই আইন প্রয়োগ করে এই অপরাধ ঘটানোর সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়ে বলেন, এই আইনের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমন করা হবে।
আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এখন থেকে পশ্চিম তীরের প্রতিটি মা জানবেন তার ছেলে যদি হত্যা করতে বের হয় তার জন্য একটাই শাস্তি, ফাঁসি। আর আমি সেই সব ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলতে চাই, আমরা ভয় পাই না, আমরা নতি স্বীকার করি না। যে সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে বের হবে তার শেষ গন্তব্য হবে ফাঁসির মঞ্চ। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় 390 জনেরও বেশি সহকর্মী নিহতের ঘটনায় একটি স্বাধীন ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার বিদায়ী প্রধান ফিলিপ লাজারিনি। ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলকে গণহত্যার লাইসেন্স দেওয়া হয়েছে। তার মতে শুধু জাতিসংঘ শরণার্থী সংস্থা নয়, অন্যান্য জাতিসংঘ কর্মীদের মৃত্যু একই তদন্তের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি গাজায় সংস্থাটির স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হওয়ার বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। বাক্যযুদ্ধ এখন রীতিমতো সংঘর্ষের পর্যায়ে। একই কেন্দ্রে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এতে আরও বেড়েছে উত্তেজনা। ভোটের আগেই নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে 291 জন প্রার্থীর পক্ষে জোরদার প্রচার শুরু করেছেন। নির্বাচনী জনসভা, রোড শো সবখানেই তাদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 2021 সালের পর থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছে। গত নির্বাচনে ম্যাজিক সংখ্যা না পেলেও ভোটের হার ও আসন বাড়িয়েছিল দলটি। এবার আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে শীর্ষ নেতারা প্রচারে নেমেছেন। দাবি করছেন এবার পরিবর্তন নিশ্চিত। 294 আসনের বিধানসভায় 145-এর ম্যাজিক সংখ্যা ছুঁতে দুদলের লড়াই এখন তুঙ্গে। এই লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে উঠে এসছে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি। বিজেপি নেতারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়ে মমতার প্রচারের নিষেধাজ্ঞা দাবি করেছেন। অন্যদিকে ভোটার তালিকায় অবাঙালি ভোটারদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও। নির্বাচন ঘিরে উত্তেজনা তাই এখন প্রশাসনিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। এরা ধর্মের নামে প্রচার করে আর ধর্মকে বিপদে ফেলে দেয়। এরা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে বক ধার্মিক, ধর্মকে বিক্রি করে, আমরা ধর্মকে ঘরে রাখি। এরা ধর্ম বেচে খায় আর আমরা মানবিকতার জন্ম দিই। এটা ওদের সাথে আমাদের তফাৎ। ভোটার তালিকা সংশোধন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে প্রতিদিনই। কলকাতার স্ট্যান্ড রোডে ভারতের নির্বাচন কমিশন দপ্তরের সামনে তৃণমূল সমর্থকদের বিক্ষোভে এদিন উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি সমর্থকরা পৌঁছে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যা ভোটের আগে পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে। কেন ইট ছুটছে? ওদের কি দাবি? আমাদের তো দাবি আছে ফর্ম 6 নিয়ে। ইলেকশন কমিশনের বাইরে আমরা একটা দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। পুলিশ ওদের রক্ষা করছে, আমাদেরকে আটকাচ্ছে আর ওদেরকে বসার সুযোগ দিয়েছে। ভিন রাজ্যের ভোটারদেরকে নিয়ে ফর্ম 6 জমা করিয়ে এইভাবে বাংলার গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে ভোট। 13 এপ্রিল প্রথম দফা, 29 এপ্রিল দ্বিতীয় দফা, আর 4 মে প্রকাশ হবে ফলাফল। हमारा रिक्वेस्ट है, अपील है सबको कि पीसफुल एटमॉस्फेयर में इलेक्शन हो और सब लोग जाके वोट दे के आए। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। या रिमोटली হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ তেলের জন্য হরমুজের ওপর নির্ভরশীল তাদের হাতেই পরিস্থিতি কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেত দাবি করেন, হরমুজ প্রণালী কেবল যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, মিত্রদেরও এগিয়ে আসতে হবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা সহ ইরান যুদ্ধ বন্ধে 5 দফা উদ্যোগের ঘোষণা দিয়েছে চীন ও পাকিস্তান।
বন্ধ হরমুজ প্রণালী খোলার জন্য বেশ কিছুদিন ধরেই পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশই তার ডাকে সাড়া দেয়নি। তবে এখন হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো মাথা ব্যথা নেই। নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যারা হরমুজ প্রণালী ব্যবহার করছে তারাই বরং গিয়ে খুলুক। তেলের নিয়ন্ত্রণ যাদের হাতে, হরমুজ প্রণালী খুলে গেলে তারা খুশি হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী খোলার দায়িত্ব শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নয়। তিনি যুক্তরাজ্য ও অন্যান্য দেশকে নিজেদের তেলের জন্য লড়াই করার আহ্বান জানান। এর আগে একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, আন্তর্জাতিক বিধি অনুযায়ী বাণিজ্যিক জলপথ দীর্ঘ সময় বন্ধ রাখা যায় না। ফলে আজ না হলেও কাল হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে। তাই তারা বিষয়টি নিয়ে চিন্তিত নন। অভিযান শেষ হলেই হরমুজ প্রণালী খোলা হবে, কারণ ইরান আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক জলপথে বাধা দেবে না, অথবা বিশ্বের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে এটি খোলা থাকবে। যেভাবেই হোক এটি খোলা থাকবে। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়, এর সুরক্ষায় মিত্রদেরও এগিয়ে আসতে হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে 5 দফার একটি যৌথ শান্তি প্রস্তাব প্রকাশ করেছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এই প্রস্তাব ঘোষণা করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী সহ অবরুদ্ধ নৌপথগুলো নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দুই দেশই একমত হয়েছে যে সংলাপ ও কূটনীতি সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে বিমান চলাচলের ওপর। ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় একের পর এক জরুরি পদক্ষেপ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। ফ্লাইট পুনর্বিন্যাস থেকে শুরু করে টিকিটের দাম বাড়ানো, সব পথেই হাঁটছে বিমান পরিচালনাকারী সংস্থাগুলো। ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে। অর্থনীতির এ অনিশ্চয়তায় চাপ বাড়ছে আকাশপথেও। জ্বালানি সংকটে জরুরি পদক্ষেপ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের বিমান পরিচালনাকারী সংস্থা। এরই মধ্যে জরুরি অবস্থায় যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিমান সংস্থা কোরিয়ান এয়ার। জেট ফুয়েলের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে। এই পদক্ষেপের মধ্যে থাকতে পারে বিনিয়োগ স্থগিত, ফ্লাইট কমানো কিংবা ব্যয় সংকোচন। একই চাপে দেশটির এশিয়ান ও এয়ারবুসান এয়ারলাইন্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ চীন। বৈশ্বিক জ্বালানি ধাক্কা সরাসরি প্রভাব ফেলছে দেশটির বিমান খাতে। এই পরিস্থিতিতে চীনের এভিয়েশন সেক্টর উচ্চ ব্যয়ের চাপ ও জ্বালানি অনিশ্চয়তায় পড়েছে। এরই মধ্যে ফ্লাইটে ফুয়েল সারচার্জ বাড়িয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এই অতিরিক্ত চার্জ সরাসরি চাপানো হচ্ছে যাত্রীদের উপর। প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে জাপান। ভারতে এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইট পুনর্বিন্যাস করছে। ফ্লাইট কমারও আশঙ্কা করা হচ্ছে। ভাড়া বাড়িয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, যেখানে জ্বালানি খরচ তাদের মোট ব্যয়ের 30%। জ্বালানি সংকটে ফ্লাইট বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে ফিলিপিন্সও। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদের জাতীয় দল থেকে বাদ পড়া দুঃখজনক, বললেন মির্জা ফখরুল। সব ক্লাব নিয়ে খেলার সুন্দর পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ওয়াশিংটনের ন্যাশনাল মলে বসানো হয়েছে বিশাল এক সিংহাসন, যার মাঝখানে রয়েছে সোনালী রঙের টয়লেট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হোয়াইট হাউস সহ ওভাল অফিসে প্রচুর সোনালী কারুকাজ করিয়েছেন ট্রাম্প। তার বাসভবনের লিঙ্কট বাথরুমের সংস্কার কাজের সমালোচনা করে এমন শিল্পকর্ম। সাদা রঙের মাঝে সোনালী কারুকাজের সুবিশাল সিংহাসন, যা দেখলেই মনে হবে কোনো রাজদরবার থেকে তুলে আনা হয়েছে। সব ঠিক থাকলেও সিংহাসনের বসার জায়গায় দেখা যায় সোনালী টয়লেট। প্রথম দেখাতে মনে হতে পারে মার্বেল ও সোনা দিয়ে তৈরি করা হয়েছে এটি। পাশেই খোদাই করা ফলকে লেখা আছে রাজার উপযুক্ত সিংহাসন। এ দৃশ্য ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এলাকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস সংস্কার কাজের সমালোচনা করে বিশালাকার সিংহাসনটি বসানো হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প হোয়াইট হাউস এবং বৃহত্তর ওয়াশিংটনে ব্যাপক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। লিঙ্কন বেডরুম সংলগ্ন বাথরুমটি সংস্কার করার পাশাপাশি তিনি ওভাল অফিসেও প্রচুর সোনালী কারুকাজ করিয়েছেন।
আমার মনে হয় এটা আসলেই যথার্থ হয়েছে। আমাদের রাজনীতির অবস্থাটাও ঠিক এমনই। আমাদের কমান্ডার ইন চিফের কাছ থেকে যা শুনেছি আর দেখেছি তা বিশ্বাসই করতে পারছি না। তাই এটা তার কর্মকাণ্ডের সঙ্গে বেশ মানানসই। আমি আশা করি এটা এখানেই রাখা হবে। আমি বিশ্বাস করি শিল্প সত্য প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম, আর এই শিল্পকর্মটি আমাদের এ সময়ের গুরুত্বপূর্ণ সত্যগুলো তুলে ধরে, বিশেষ করে বর্তমান প্রশাসনের তহবিলের অপব্যবহার এবং ভুল অগ্রাধিকারকে। সিংহাসনের পাশেই ফলকে লেখা আছে অভূতপূর্ণ বিভাজন, ক্রমবর্ধমান সংঘাত আর অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে প্রেসিডেন্ট মনোযোগ দিয়েছেন হোয়াইট হাউসের লিঙ্কন বাথরুম সংস্কারে। তার এই শ্রেষ্ঠ কীর্তি মনে করিয়ে দেয় তিনি শুধু একজন ব্যবসায়ী নন, বরং নিজের মতো করে ব্যবসার কাজ সামলাচ্ছেন, যিনি সমস্যা দেখছেন আর সেটিকে সোনায় মুড়িয়ে দিচ্ছেন। ট্রাম্পকে কটাক্ষ করে বানানো এই সিংহাসনের সঙ্গে টয়লেট পেপারের রুলে লেখা আছে দ্য সিক্রেট হ্যান্ডশেক। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী এই একই নামের দল এর আগে ট্রাম্প ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের হাত ধরে থাকার একটি মূর্তি তৈরির কথা স্বীকার করেছিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভালো খেলেও হারের হতাশায় ভুগছেন হ্যাভিয়ার কাবরেরা। তার মতে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা ছিল এবারের এশিয়ান কাপে বাংলাদেশের সেরা পারফরমেন্স। কোয়ালিফাই না করতে পারলেও বাংলাদেশের পারফরমেন্স আগের তুলনায় আরও ভালো হয়েছে বলেও দাবি করেন কাবরেরা। এই ফলাফল আসলেই মেনে নেওয়া খুব কঠিন। গ্রুপ পর্বে এটাই ছিল আমাদের সেরা পারফরমেন্স। আমাদের মনে হয় দল জয় পাওয়ার যোগ্য ছিল, অন্তত ড্র হলেও সান্ত্বনা পেতাম। তবে আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত, কারণ তারা দুর্দান্ত পারফর্ম করেছে। আমাদের এখন ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুই বদলেছে, আমাদের মান নিশ্চিতভাবেই উন্নত হচ্ছে। আমরা এখন অনেক বেশি অভিজ্ঞ ও পেশাদার। খেলোয়াড়েরা এখন জানে কিভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে হয়। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদের জাতীয় দল থেকে বাদ পড়া দুঃখজনক, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, 2018 সালে একজন তারকা ক্রিকেটার বিএনপি থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি আওয়ামী লীগ থেকে অংশ নিতে বাধ্য হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের মতে, সাকিব মাশরাফির মতো প্রতিভাবানদের নষ্ট করেছে ফ্যাসিস্ট সরকার। এদিকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাবকে নিয়ে খেলার সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সাম্য, সৌহার্দ্য, শিষ্টাচারের বার্তা। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এই উদ্যোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নিজেই হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও সে তিক্ততা পেতে হয়েছে। সাকিব দেশ থেকে একরকম নির্বাসিত, মাশরাফিকেও থাকতে হচ্ছে আড়ালে। আর এমন পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট সরকারের দায় দেখেন বক্তারা। সাকিব আর মাশরাফিকে তারা দলীয়করণ করতে যে তাদের যে খেলাধুলার যে একটা প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে গলা টিপে হত্যা করেছে। বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনিতে নিপীড়ন নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার, তো তোমাকে তো হয়রানি করতে বলছে। আমি দরকার হলে জেল খাটবো। সাবেক ক্যাপ্টেনের বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। তার ইচ্ছা বা সবকিছু ছিল, কিন্তু একজন ব্যক্তির পক্ষে তো রাষ্ট্রের হুমকি সামাল দেওয়া সম্ভব না। শুধু ব্যক্তি নয়, ক্লাবগুলোর ওপর থেকেও রাজনীতির কালো ছায়া সরিয়ে ফেলতে চান নীতি নির্ধারকরা। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিশ্রুতি দিতে চাই। বিএনপির শীর্ষ নেতাদের এই প্রতিশ্রুতি বা মনোভাবের প্রতিফলন দেখা গেলে সত্যিই বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবাহনী মোহামেডানের পুরনো উন্মাদনা আবারও দেখতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সাদা কালোদের ঐতিহ্য পুনরুদ্ধারে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। এদিন উপস্থিত ছিলেন বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্বরাও। সোনালি সময়ে পেছনে ফেলে ধূসর সাদা কালো শিবির। মাঠের খেলায় আধিপত্য নেই সুযোগ সুবিধা। খেলোয়াড়দের বেতন নিয়েও গড়িমসি করে মতিঝিল পাড়ার ক্লাবটা।
তবে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে মোহামেডান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্লাব প্রাঙ্গণে দেখা মিলল মন্ত্রী পরিষদের একাধিক হেভিওয়েট নেতাকে। মোহামেডান ক্লাবের মধ্যে এখন যারা এসেছেন তারা বেশিরভাগই তরুণ এবং আমি মনে করি তাদের নেতৃত্বে মোহামেডান ক্লাব সামনের দিকে এগিয়ে যাবে। ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে আর বাইরে মারামারি করছি আমরা। ক্লাবের সাবেক অধিনায়ক এখন ক্রীড়া প্রতিমন্ত্রী। মোহামেডানের ঐতিহ্য ফেরাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান আমিনুল হকের। ফখরুল ইসলাম আলমগীরের এখানে আগমনের মধ্যে দিয়ে সরকারের দ্বিতীয় ব্যক্তি আজকে মোহামেডান ক্লাবে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এখান থেকে মোহামেডান ক্লাবের নতুন যাত্রা শুরু হবে। আমরা চাই মোহামেডান এবং আবাহনীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা, তাদের কথাবার্তা, আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন আয়োজনে সামিল হন আবাহনীর অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। বাকিদের মতো তারও প্রত্যাশা সুদিন ফিরুক আবাহনী আর মোহামেডানে। আমিনুল তো মোহামেডানেরও গোলকিপার ছিল, এখন ক্রীড়ামন্ত্রী, আমাদের আবাহনীরও ছিল। যেহেতু ও এখন ক্রীড়ামন্ত্রী হয়েছে, সেটা আমাদের জন্য একটা আশার আলো। তো আমি একটু আগে কিছু বিষয়ে কথা বললাম, তো আমার মনে হয় যে আমাদের এগুলো সম্ভব হবে, সে নিজে ক্রীড়াবিদ। এদিন উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রবীণ নবীন সংগঠক ও খেলোয়াড়রা। মোহামেডানের ঐতিহ্য ফেরানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের অচল অবস্থা কাটিয়ে ওঠার প্রত্যাশাও তাদের। ডিপিএল ক্রিকেটটা আমাদের হার্ট, তো এই জায়গা থেকে যে আপনার এই ক্রিকেটটা দিয়ে কিন্তু আমাদের স্তম্ভ প্লেয়ারদের অনেক পরিবার কিন্তু সম্পৃক্ততা আছে এখানে, তো সেইভাবে আগানো উচিত এবং এই ক্রিকেটটাকে যাতে নষ্ট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মোহামেডান ক্লাব বলতে আমার একটা অন্যরকম একটা অনুভূতি হয়। পার্লামেন্ট মেম্বাররা আমাদের এই কমিটিতে আছেন, পার্মানেন্ট মেম্বার, তাদের মাধ্যমে এবার ঘুরে দাঁড়াবে, এটা এনশিওর। এদিন আবারও ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া লিগে পারফর্ম করলে জাতীয় দলের সুযোগ মিলবেই এবং সেটা পর্যাপ্ত সময়ের জন্য। বিসিবি নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে এমনটাই জানান নাঈম ইসলাম। সাময়িক সফলতা নয়, বরং পাইপলাইন সমৃদ্ধ করাই তার প্রধান লক্ষ্য। এছাড়া দেশের ঘরোয়া লিগের মান আরও উন্নত করতে হবে বলেও জানান তিনি। এবছরের প্রিমিয়ার লিগ নিয়ে তৈরি হওয়া সমস্যার দ্রুত সমাধান চান নাঈম। আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট আমি এটা বলতে চাই যে কেউ যদি পারফর্ম করে তার জন্য সবসময় ডোর ইজ অলওয়েজ ওপেন ফর দেম। সবশেষ এনসিএলে রংপুরের হয়ে জিতেছেন শিরোপা। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা। প্রথম শ্রেণীর ক্রিকেটে নামের পাশে প্রায় 12,000 রান। খ্যাতি পেয়েছিলেন ছক্কা নাইম হিসেবে, কিন্তু বছরের পর বছর পারফর্ম করেও টাইগার স্কোয়াডে বরাবরই ছিলেন উপেক্ষিত। সেই নাঈম ইসলামই এখন তৈরি করবেন জাতীয় দল। আনুষ্ঠানিকভাবে এদিন দায়িত্ব বুঝে নিয়েছেন নাঈম। জানিয়েছেন এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত তিনি। যে কোনো জবে গেলে আপনার চ্যালেঞ্জ তো থাকবেই, সো আমার মনে হয় যে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জিং জব। আমি চেষ্টা করব সততার সাথে এবং অনেস্টির সাথে যেভাবে আছে ট্রান্সপারেন্টভাবে সব কিছু করতে। কোনো কাজ করতে গেলে সমালোচনা থাকবে, খুব স্বাভাবিক, বাট আমি চেষ্টা করব সব কিছু যাতে ভালোভাবে করা যায়। 2008-এ অভিষেক, 2014 সালের মার্চে সবশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর কেবল টিম কম্বিনেশনের দোহাইয়ে নাইমের জায়গা হয়নি দলে। ঘরোয়া লিগে পারফর্ম করে তার মতো এমন উপেক্ষিত হয়েছেন অনেকে। কেউ সুযোগ পেলেও সেটা কেবল এক সিরিজের জন্য। তবে এই নীতির বিরুদ্ধে নাঈম জানালেন তার পরিকল্পনার কথা। পারফরমেন্সের সাথে আরও একটা ভালো টিমমেট হওয়া প্রয়োজন, ওয়েল ডিসিপ্লিন হওয়া প্রয়োজন। সো আমি আশা করি যে আমাদের যে প্যানেল আছে সবাই এই জিনিসগুলো চিন্তা করে টিম সিলেকশন করবে। যে ছেলেটা ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করবে তার প্রতি ট্রাস্ট থেকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিয়ে এসে তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হবে। তবে দেশের ঘরোয়া লিগের মান আরও বাড়ানোর পক্ষে নাঈম। ক্লাব বিসিবির দ্বন্দ্বে এবারের প্রিমিয়ার লিগ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত সমাধান চান তিনি। ডোমেস্টিক ক্রিকেট অবশ্যই আমাদের ইমপ্রুভ করতে হবে, কারণ প্রিমিয়ার লিগের সাথে আপনি চিন্তা করেন 250-300 ফ্যামিলি এর সাথে জড়িত। শুধু ফ্যামিলি বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতে 4-5 জন মেম্বার যদি থাকে তাহলে প্লেয়ারদের জন্য শেয়ার আপসেটিং কি হবে। 4 জনের নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার। অভিজ্ঞতা আছে হাসিবুল হোসেন শান্তরও। নতুন মুখ নাদিফ নাঈম। তরুণ অভিজ্ঞদের কম্বিনেশন বেশ ভালোই জমবে বলে আশা নাঈমের। নিউজিল্যান্ড সিরিজ নতুন নির্বাচক প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বিগ ব্যাশের পারফরমেন্সে তাসমানিয়ার বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে নাম লেখালেন বাংলাদেশের রিশাদ হোসেন। ক্রিকেট তাসমানিয়ার ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে 4 জনের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে এই লেগ স্পিনারকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া ভিত্তিক ক্রিকেট দলগুলোর ক্রিকেটারদের পারফরমেন্সের ওপর প্রতি বছর আয়োজন করা হয় এই সম্মাননা অনুষ্ঠান, যেখানে বয়সভিত্তিক থেকে শুরু করে তাসমানিয়ান টাইগার্স ও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের খেলোয়াড়রা মনোনয়ন পান। সবশেষ বিগ ব্যাশে 15 উইকেট নিয়েছেন রিশাদ, আর তাতেই দেয়া হয়েছে মনোনয়ন। তার প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরী, নাথান অ্যালিস এবং ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্দান। বুধবার নিজেদের ওয়েবসাইটে চূড়ান্ত বিজয়ীর নাম প্রকাশ করবে ক্রিকেট তাসমানিয়া। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার মিশনে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ফুটবলারদের নিয়ে আশাবাদী কোচ মার্ক কক্স। চাপমুক্ত থেকে সেরাটা দেওয়ার পরামর্শ কোচের। নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য ফুটবলারদের। ন্যাশনাল স্টেডিয়াম মালেতে ম্যাচ শুরু হবে বিকাল 4:45টায়। মালদ্বীপে রীতিমতো উড়ছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব 20 সাফে বাংলাদেশ দলে বাড়তি পাওনা প্রতিশ্রুতিশীল প্রবাসী ফুটবলাররা। প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করেছিল মার্ক কক্সের দল। সে ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের জোড়া গোল মুগ্ধ করে ফুটবল প্রেমীদের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতের চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করে লাল সবুজ। গোল ব্যবধানে পিছিয়ে রানার্স আপ হয় সেমিফাইনালে শক্তিশালী নেপালকে পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড পেয়েছেন প্রধান কোচ মার্ক কক্স। মালে ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালের পথে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভেবে চাপ নেয়ার পক্ষে নন ব্রিটিশ কোচ। শিষ্যদের নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমি ফুটবলারদের নিয়ে আশাবাদী, ওরা মাঠে সেরাটা দিয়ে লড়বে, পরিকল্পনা অনুযায়ী ওরা পারফর্ম করবে, এটাই চাই। আমার দলের সক্ষমতা রয়েছে শিরোপা জয়ের। আসরে 2 গোল ও 1 অ্যাসিস্ট করা রোনান সুলিভান কোচের বড় অস্ত্র। এছাড়াও মিঠু, কামাল মৃধা, নাজমুল হুদা, ফয়সালরাও জানেন মাঠে তাদের কতটা উজাড় করে লড়তে হবে। ইনজুরিতে ছিটকে গেছেন ডিফেন্ডার আশিক। গোল পোস্টের নিচে যথারীতি ইসমাইল হোসেন মাহিনেই আস্থা রাখতে পারে। প্রুভ করব, তো সবাই দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেমিফাইনালে উইন করে ফাইনাল উঠতে পারি। আমরা অনেক কনফিডেন্স, ইনশাল্লাহ কালকে সেমিফাইনাল জিতে দেশকে ফাইনালটা উপহার দেব। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল নারী ও পুরুষ ফুটবলে নেপাল বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। হিমালয়ের দেশটির বিপক্ষে অসংখ্য সাফল্য পেয়েছে লাল সবুজ। তাই তো অনূর্ধ্ব 20 সাফেও আরও একবার নেপাল বাধা পেরিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ, এমন স্বপ্ন এখন মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদেরও। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশের ক্রীড়া খাতে আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। আজ দুপুরে সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েনের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনকে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি ভলিবল, আর্চারি ও শুটিং ইভেন্টগুলোতে দক্ষ চীনা কোচ এবং উন্নত প্রশিক্ষণের জন্য সহযোগিতা চেয়েছেন তিনি। এ সময় সরকারের নেয়া ক্রীড়া কার্ড এবং ক্রীড়া ভাতা উদ্যোগের প্রশংসা করেন চীনা রাষ্ট্রদূত। ইয়াওয়েন বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হবে বলে নিশ্চয়তা দেন মন্ত্রীকে। একই সঙ্গে চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনে দ্রুত কাজ শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ অভিযানে প্রথম ম্যাচে আজ বাংলাদেশের সামনে স্বাগতিক থাইল্যান্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ইতিবাচক ফুটবল খেলবে আফ্রিদারা, এমনটাই চাওয়া কোচ পিটার বাটলারের। ব্যাংককের থামাসাত স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। মাত্রই সিনিয়র পর্যায়ে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্ব খেলে এসেছে বাংলাদেশ। 3 ম্যাচের 3টিতে হারলেও আফ্রিদাদের পারফরমেন্স প্রশংসা কুড়িয়েছে সবার। অনূর্ধ্ব 20 পর্যায়েও প্রথমবার এশিয়ান কাপের মূল পর্ব খেলতে নামছে লাল সবুজ। এই গ্রুপে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। গ্রুপে লাল সবুজের প্রতিনিধিদের বাকি 2 প্রতিপক্ষ চীন ও ভিয়েতনাম। অন্য দলগুলো
সবগুলোর চেয়ে অভিজ্ঞতায় বেশ পিছিয়ে আফ্রিদারা। প্রতিপক্ষ থাইল্যান্ডে 2004 সালে আসরের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ দলের 10 থেকে 12 জন ফুটবলার অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের সঙ্গে ছিলেন। সে অভিজ্ঞতা থাইল্যান্ডেও কাজে আসবে বলে মনে করেন কোচ। এ আসরকে ফুটবলারদের শেখার বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি। দলে বড় কোনো ইনজুরি সমস্যা না থাকায় ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বাটলার। We're just here off the back of competing at the Asian Cup Seniors. এখানে আসতে পারাটা আমাদের জন্য বড় অর্জন। আমরা কদিন আগে অস্ট্রেলিয়ায় খেলেছি, সে অভিজ্ঞতা মেয়েরা কাজে লাগাতে পারবে আশা করি। এটা ফুটবলারদের জন্য শিক্ষামূলক একটি টুর্নামেন্ট হবে। আমি ওদের কাছে ইতিবাচক পারফরমেন্স চাই। ওরা প্রতিপক্ষের সঙ্গে সমান তালে লড়াই করবে, এটাই চাওয়া আমার। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে ভালো খেলবে ওরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ ধারণ করে বিএনপি, বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশেষ কমিটি করার প্রস্তাব, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। 11 দলীয় ঐক্যের কলেবর বাড়াতে চায় জামায়াত। পুরনো মিত্রদের সঙ্গে যোগাযোগ শুরু, জুলাই চেতনা বাস্তবায়নে সংসদ ও রাজপথে সরকারকে চাপে রাখতে উদ্যোগ। একটা করে বেডে 5টা করে বাচ্চা। ভাই আমাদেরকে আইসিইউ লিখে দেন, ওনারা আইসিইউ লিখে দেয়নি। এত রোগী আপনার আইসিইউতে মারাত্মক অবস্থা। সারা দেশে হামের প্রকোপ, গেল 2 মাসে রাজশাহী মেডিকেলে 32 শিশুর মৃত্যু, আইসিইউতে শয্যা সংকট। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। জ্বালানি আমদানির বাড়তি খরচে রিজার্ভে ধাক্কা, 1 মাসে কমল $1.5 বিলিয়ন। আইএমএফ সহ দাতাদের কাছে $200 কোটি চায় বাংলাদেশ, ফরওয়ার্ড মার্কেটে যাওয়ার পরামর্শ। এবং শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। সমাপ্তি চায় তেহরানও, মন্তব্য আরাকচির। হামলা পাল্টা হামলা অব্যাহত। এ ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আরিফ। ধন্যবাদ আলিশা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।